রুদ্রে শুলমুল গাম্যা অবস্থা খারাপ হয়ে থাকে। বাসাতে 2 লিটার পানি আনছে এই পর্যন্ত শেষ, আবার 2 লিটার কিনতে হয়। ছায়া নাই, কোনো গাছপালা নাই রোডের মধ্যে। যত জ্বালানি তেল আছে সেগুলো সম্পূর্ণরূপে না পুড়লে সেখান থেকে ওই সাবস্টেন্স গুলো বাইরে হবে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দেবো, সেখানে গ্রিনারি হবে। অ্যাট দ্য সেম টাইম ওই জায়গাতে আমরা একটা পুকুর করব, যেটা আমাদের লং টার্মে সেখানে ইভাপোরেশন সৃষ্টি হবে। অপরিকল্পিত কংক্রিট ও কাচের তৈরি ভবন দিন শেষেও রাজধানীর বুকে ধরে রাখছে প্রবল উত্তাপ। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ শিল্প কারখানা ও যানবাহন থেকে নির্গত বিপুল গ্যাসও বাড়ছে গরম। উষ্ণ নগরদ্বীপকে ফের বাসযোগ্য করতে সবুজায়ন বাড়ানোর পরামর্শ গবেষকদের। শ্রেণীকক্ষে ঝুলছে তালা, নেই শিক্ষার্থীদের কোলাহল। রমজান, ঈদ ও নববর্ষের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহে ছুটি বেড়েছে আরও 1 সপ্তাহ। দিন এখন বড় হয়ে গিয়েছে, 6:30, 7টায় স্কুল শুরু করা একেবারে খুব সহজ কাজ। ঢাকা শহরে অনলাইন যেতে পারে, কোনো বিকল্প চিন্তাই করলেন না, ওনারা রাজি হলেন না। ওনারা জাস্ট স্কুলটা বন্ধ করে দিলেন। স্কুল বন্ধ কোনো সমাধান না। দিনের বেলায় স্কুল হয়, রাতে তো স্কুল লেখাপড়া তেমন হয় না খুব একটা। বাতাস যাওয়া আসা করে কিনা, এই থেকে শুরু করে বিপর্যয়ের যে সময়গুলো আসে বিভিন্ন জায়গাতে থাকে না, অনেকগুলো রকমের চ্যালেঞ্জ থাকে, সেই সময়গুলো কীভাবে মোকাবেলা করবে। প্রতিকূল আবহাওয়ায় হঠাৎ ক্লাস পরীক্ষা বন্ধ হলে পড়াশোনার ধারাবাহিকতা নিয়ে নানা শঙ্কা শিক্ষাবিদদের। তাই দেশের ভূপ্রাকৃতিক অঞ্চল অনুযায়ী উত্তাপ সহনীয় নকশা শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কথা বলছেন স্থপতিরা। এসব নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। গত 7 বছরে রাজধানীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। এর কারণ হিসেবে একদিকে যেমন সবুজের কমে যাওয়াকে দুষছেন গবেষকরা, অন্যদিকে বলছেন অপরিকল্পিত কংক্রিটের অবকাঠামো, বিভিন্ন ধরনের গ্যাস ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের আধিক্য প্রতিনিয়ত বাড়ছে ঢাকার তাপমাত্রা। একে সহনীয় রাখতে গাছগাছালির সংখ্যা বাড়ানো সহ প্রকৃতি বান্ধব ভবন নির্মাণের পরামর্শ গবেষকদের। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ আরাফাত। মধ্য বৈশাখের তীব্র খরতাপ, পুড়ছে মানুষ, প্রাণ, প্রকৃতি। ওষ্ঠাগত হাঁপিয়ে ওঠা প্রাণ খুঁজে ফিরছে একটু স্বস্তি। এমন কাঠফাটা তপ্ত রোদের দিনেও শ্রমজীবী শফিকুলের থেমে থাকার জো নেই। গরমে কাহিল হলেও ছুটতে হয় পথে পথে। প্রায় 10 বছর ধরে রাজধানীতে রিকশার প্যাডেলে জীবিকা নির্বাহ করেন তিনি, কিন্তু এবারের উত্তপ্ত আবহাওয়া যেন ছাড়িয়ে গেছে সহনীয় সীমা। একটা ঘোড়া মারলে আর একটা ঘোড়া ইচ্ছে হয় না, খালি পানি হাতাশ আগে। আর ছায়া নাই, কোনো গাছপালা নাই রোডের মধ্যে। যদি গাছপালা থাকলে ওই কৃষি কলেজের ভেতর যা, ওটি দিবে নাকি, ওটি পানি আছে, গোসল করি, রেস্ট নিয়ে তারপরে রোডে আসবে না। পিচ ঢালা সড়কে সড়কে মরিচিকা। তীব্র দাবদাহে ভোগান্তি বেড়েছে তার মতো অনেকেরই। তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। নগরবাসী বলছেন যানবাহনের আধিক্য, সবুজ প্রাণ কমে যাওয়ায় আবহাওয়া এখন অসহনীয়। সমস্যা তখন তো মনে করেন আপনি রুদ্রে তখন শুলমুল গাম্যা অবস্থা খারাপ হয়ে থাকে। বাসাতে 2 লিটার পানি আনছে এই পর্যন্ত শেষ, আবার 2 লিটার কিনতে হয়। গাছপালা লাগাইতে হবে, সেগুলো লাগানোর আগে আমরা কেটে একদম পরিষ্কার করে দিই। এটা হচ্ছে একটা ইস্যু। দেন হচ্ছে আরেকটা হচ্ছে আপনার যানবাহন, এটাও একটা বড় ধরনের ইস্যু। কিন্তু তাপমাত্রা কেন এমন উত্তপ্ত হচ্ছে? ঘড়ির কাঁটায় দুপুর 2টার কিছু বেশি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা বিজয় সরণিতে। আমার হাতে থাকা এই তাপমাত্রা মাপার যন্ত্রটি বলছে এখানকার তাপমাত্রা এই মুহূর্তে 40.7 ডিগ্রি সেলসিয়াস। সম্প্রতি একটি গবেষণা বলছে ঢাকার বায়ু এবং পরিবেশকে আরও বেশি উত্তপ্ত করছে 5 ধরনের গ্যাস: নাইট্রিক অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজোন। এই 5 স্তরের গ্যাসের কারণে ঢাকার জনজীবনে নাভিশ্বাস। এর সঙ্গে যুক্ত হয়েছে কাচে ঘেরা বিভিন্ন ধরনের অবকাঠামো এবং যত্রতত্র এসির ব্যবহার। গবেষকরা বলছেন ফিটনেসবিহীন যানবাহনের নির্গত ধোঁয়া থেকে ব্ল্যাক কার্বন তাপমাত্রা বাড়াচ্ছে। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা থেকে উৎপন্ন হচ্ছে ক্ষতিকর নানা ধরনের গ্যাস।
দূষণ বাড়াচ্ছে ইটভাটাসহ শিল্প কারখানা থেকে নির্গত গ্যাস ও তরল রাসায়নিক। এতে প্রাকৃতিক কারণ ছাড়াও শিল্পসৃষ্ট কর্মকাণ্ডে তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। গাড়ি যে ফুয়েলটা সেটা ইউজ করি, তারপর হলো পুরনো গাড়ি আমাদের এখানে, তাইলে পলিউশনের পরিমাণ অনেক বেড়ে যায়। এই পলিউশনগুলোর মধ্যে আবার কিছু জিনিস আছে যেটা হলো আমাদের সরাসরি হিট প্রডিউস করে। যত জ্বালানি তেল আছে সেগুলো সম্পূর্ণরূপে না পুড়লে সেখান থেকে ওই সাবস্টেন্সগুলো বাইরে ব্ল্যাক কার্বন এবং ব্রাউন কার্বন, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। একটা হলো পলিউশন, আরেকটা হলো আমাদের লাইফস্টাইল, তারপর আমাদের যে আরবান ডেভেলপমেন্ট হইতেছে, একদম আনপ্ল্যান্ড আরবান ডেভেলপমেন্ট হইতেছে। নগরের উন্নয়ন মনস্তত্ত্বে যেন শুধুই কংক্রিট, কাটা পড়ছে গাছ, তৈরি হচ্ছে প্রাকৃতিক আলো বাতাসহীন কাঁচ ঘেরা ভৌত অবকাঠামো, বাড়ছে হিমাগার ও শীততাপ যন্ত্রের আধিক্য, যা থেকে নির্গত গ্যাসও উত্তপ্ত করে তুলছে নগরের পরিবেশ। নগরবিদদের মতে রাজধানী ঢাকায় সবুজ আচ্ছাদন প্রয়োজন কমপক্ষে 15%, কিন্তু আছে 8%-এরও কম। অন্যদিকে 10 থেকে 12% জলাশয়ের বিপরীতে নগরীতে আছে 5%-এরও কম। পর্যাপ্ত গাছপালা ও জলাশয়ের অভাব শহরের বাতাস ও মাটিকে করে তুলছে আরও উত্তপ্ত। আদর্শের সাথে সূচকের সাথে যে আমাদের ঢাকা যে নগরায়নের যে বিশাল একটা যে তফাৎ, এই তফাৎটা আসলে আমাদের ঢাকার যে যত না তাপমাত্রা, তার চেয়ে বেশি তাপমাত্রার প্রভাব আমরা সবচেয়ে বেশি অনুভব করছি। মানুষকে বাঁচাতে গেলে, মানুষের এনভায়রনমেন্টকে বাঁচাতে গেলে অবশ্যই নেচারকে আপনাকে রক্ষা করতেই হবে। কোনো ধরনের প্রাকৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে কৃত্রিম ব্যবস্থাপনায় নগর চলতে পারে না। গ্লোবাল ফরেস্ট ওয়াচের এক প্রতিবেদনের তথ্য বলছে, পুরো বিশ্বের বনায়ন কমে যাওয়ার হার যেখানে 7.4%, সেখানে গত 2 দশকে বাংলাদেশ হারিয়েছে 8.7% বনায়ন। অন্যদিকে 2001 থেকে 2023 সাল পর্যন্ত ঢাকা হারিয়েছে 108 হেক্টর সবুজ আচ্ছাদন। আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সবুজ আচ্ছাদিত একটি এলাকায়, রমনা পার্কের ঠিক পাশে হেয়ার রোডে। এখানকার এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে 37.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ রাজধানীর অন্যান্য জায়গার তুলনায় এই সবুজ আচ্ছাদিত এলাকায় তাপমাত্রার পার্থক্য কমপক্ষে 3 ডিগ্রি সেলসিয়াস। পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞরা সবুজায়ন বাড়ানোর পক্ষে যে মতামত দিচ্ছেন সেটি যে কত গুরুত্বপূর্ণ তা এখানে এলেই অনুধাবন করা যায়। শান্ত ছায়াশনিবির এ এলাকায় অনেককেই দেখা যায় একটুখানি স্বস্তির জন্য বসে থাকতে। এখানে বসছি একটু গাছের ছায়াতে, খুব ভালো লাগতেছে। এই রাস্তাটার ভিতরে আপনার অনেক গাছপালা আছে, গাড়ির ধোঁয়া বা বিভিন্ন থেকে যে যাচ্ছে কার্বন, এটা যে পরিমাণ গাছগাছরা সবুজায়ন আছে এটা মূলত কভার করতে পারছে না, যে কারণে তাপমাত্রা একটু বেড়ে গেছে। অন্য জায়গায় প্রচণ্ড গরম, এজন্য এখানে একটু গাড়ি রেখে আমরাও একটু প্রশান্তি পাই। জলবায়ু বিশেষজ্ঞদের মতে বর্তমান যে তাপপ্রবাহ বইছে তা অনেকটাই নিউ নরমাল। পরিস্থিতি মোকাবেলায় নগরকে বাসযোগ্য করতে সবুজায়ন বাড়ানো সহ প্রাকৃতিকভাবে কম উত্তাপ ধারণ করে এমন নকশায় ভবন নির্মাণের পরামর্শ বিশ্লেষকদের। ডেডিকেটেডলি আমার একটা আরবান গ্রিনারির জন্য, আমরা একটা সবুজায়নের জন্য আমরা ডেডিকেটেডলি 10 থেকে 15% জায়গা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দেবো, সেখানে গ্রিনারি হবে। অ্যাট দ্য সেম টাইম ওই জায়গাতে আমরা একটা পুকুর করব, যেটা আমাদের লং টার্মে সেখানে ইভাপোরেশন সৃষ্টি হবে। একটা হলো কৃষি আর একটা হলো মানুষ, এই দুটাই যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা তাপ প্রবাহের কারণে, অত্যধিক শৈত্য প্রবাহের কারণে, তাহলে কিন্তু আমাদের সামনে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিও আসছে। তাপপ্রবাহকে হেলাফেলা নয়, বরং নিয়ন্ত্রণে যথাযথ প্রকল্প ও সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তৎপর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চলমান তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। নির্বাচন কিংবা পরীক্ষা কেন্দ্র হওয়া সহ নানান প্রাকৃতিক দুর্যোগে অস্বাভাবিক ছুটিতে ব্যাহত হয় শ্রেণী কার্যক্রম। শিক্ষাবিদরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে হঠাৎ ক্লাস বন্ধ না করে বিকল্প কিছু ভাবতে হবে। অঞ্চলভিত্তিক ভূপ্রকৃতির কথা চিন্তা করেই পাঠ সহায়ক একাডেমি ভবন নির্মাণের পরামর্শ বিশ্লেষকদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। শ্রেণীকক্ষে ঝুলছে তালা, নেই শিক্ষার্থীদের কোলাহল। রমজান, ঈদ ও নববর্ষের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তীব্র তাপপ্রবাহে ছুটি বেড়েছে আরও 1 সপ্তাহ।
এছাড়াও বছরের বিভিন্ন সময় নানান প্রাকৃতিক দুর্যোগের কারণেও বন্ধ থাকে ক্লাস। কখনো নির্বাচন, কখনো পাবলিক পরীক্ষার কেন্দ্র হওয়াতেও বন্ধ হয় বিদ্যালয়। এমন সব অপ্রত্যাশিত ছুটিতে কতটুকু ক্ষতি হয় শিক্ষার্থীদের? বছরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট কর্মদিবস ১৮৫। এর মধ্যে দুইবার মূল্যায়নের জন্য বরাদ্দ ২৫ দিন এবং অস্বাভাবিক ছুটির জন্য ২০ দিন। এই ৪৫ দিন বাদ দিয়ে বছরে মোট ১৪০ দিন কন্ট্যাক্ট আওয়ার থাকে ক্লাসের জন্য। দেশের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নকারী সংস্থা এনসিটিবি বলছে, নতুন শিক্ষাক্রমে যেন এই ১৪০ দিনের মধ্যে শেষ হয় সেভাবে করেই পাঠ্য বই লেখা হয়েছে। মানে অপ্রত্যাশিত ছুটিগুলো যদি করতে না হতো, এই গরমের জন্য যদি বন্ধ দিতে না হতো, শীতের জন্য বন্ধ দিতে না হতো, কখনো বন্যা হলে বন্ধ দিতে না হয়, যদি সাইক্লোন হলে বন্ধ দিতে না হয়, তাহলে অবশ্যই মানে এগুলো যদি না থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি না থাকে কিংবা মানবিক দুর্যোগও যদি না থাকে, তাহলে তো সবচেয়ে ভালো। নিশ্চয়ই সেটা সবচেয়ে অনেক বেশি সহজ এবং সুন্দর। তবে অনেক শিক্ষাবিদ মনে করেন বছরে ১৪০ দিনের শিক্ষাক্রম যথেষ্ট নয় শিক্ষার্থীদের জন্য। তাই আবহাওয়া অনুকূলে না থাকলে হুটহাট ক্লাস বন্ধ তৈরি করতে পারে সংকট। এজন্য বিকল্প ব্যবস্থার জন্য ভাবতে বলছেন এই শিক্ষাবিদ। দিন এখন বড় হয়ে গিয়েছে, 6:30, 7টায় স্কুল শুরু করা একেবারে খুব সহজ কাজ। গ্রামের লোকজন কিন্তু অনেক আর্লি মর্নিংয়ে ওঠে, সেই জায়গায় আপনি স্কুল সকালে শুরু করে দিলেন, আপনার দুপুর হতে স্কুল শেষ। ঢাকা শহরে অনলাইন যেতে পারে, এইরকম কিন্তু অনেক বিকল্প আছে, কিন্তু আমাদের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো বিকল্প চিন্তাই করলেন না, ওনারা রাজি হলেন না, ওনারা জাস্ট স্কুলটা বন্ধ করে দিলেন। স্কুল বন্ধ কোনো সমাধান না। সারা দেশের ভূপ্রাকৃতিক অঞ্চল ভিন্ন ভিন্ন হলেও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোতে রাখা হয় না তেমন ভিন্নতা। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনে অবকাঠামোয় আনতে হবে পরিবর্তন। স্থানীয় ভৌগোলিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক চালচিত্র বিবেচনায় তৈরি করতে হবে পাঠ সহায়ক ভবন। ওখানকার আবহাওয়া কেমন, প্রকৃতির কতটুকু আমি সহায়তা নিতে পারি। আমি দিনের বেলায় স্কুল হয়, রাতে তো স্কুল লেখাপড়া তেমন হয় না খুব একটা। দিনের আলো কতটা পৌঁছাতে পারে, বাতাস যাওয়া আসা করে কিনা, এই থেকে শুরু করে বিপর্যয়ের যে সময়গুলো আসে বিভিন্ন জায়গাতে থাকে না, অনেকগুলো রকমের চ্যালেঞ্জ থাকে, সেই সময়গুলো কীভাবে মোকাবেলা করবে। এ বিষয়ে একমত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বলছে, অঞ্চল ভিত্তিক ভূপ্রকৃতির কথা চিন্তা করেই পরবর্তীতে নেওয়া হবে প্রকল্প। অঞ্চল ভিত্তিক যে ভূপ্রকৃতি সেটিকে চিন্তা করেই ভবনগুলি ডিজাইন করা উচিত এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সেটিকে মাথায় রেখেই আমাদের এখন যে প্রকল্পগুলি চলমান আছে, যেমন আমাদের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন, এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা দেশে ৩০০০টি প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য প্রকল্পের সংস্থান আছে। সেই অনুযায়ী আমরা 7 ক্যাটাগরিতে কাজ করছি। সেটি প্লেইন ল্যান্ডের জন্য একটি ক্যাটাগরি, পাহাড়ি এলাকার জন্য একটি ক্যাটাগরি, উপকূলীয় এলাকা, হাওর এলাকা, দিনাজপুরের যেই ব্যাপক অঞ্চল সেটার জন্য একটি ক্যাটাগরি। এদিকে এই শিক্ষাবর্ষের শিখন ঘাটতি পূরণে আগামী ৪ মে থেকে শনিবারেও খোলা থাকবে ক্লাস। তবে তীব্র গরমের কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। বৈরী আবহাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে খামারিরা। তীব্র গরমে গবাদি পশুর বিভিন্ন রোগ দেখা দেয় দুশ্চিন্তায় অনেকে। পরিস্থিতি সামাল দিতে নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। চালু করা হয়েছে হটলাইন। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তীব্র গরম আর বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর গবাদি পশুর খামারিরা বিপাকে পড়েছেন। খামারে পশুকে দিনে 2 বার গোসল করানো সহ বেশ কয়েকবার পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। গোসল করানো লাগে, এখন করাই, আবার বিকেলে করাবো, আবার সকালে রাতে করাবো ঠান্ডা রাখার জন্য। আমরা বর্তমানে 3 বার গোসল করছি, যদি আসছে তার বেশি তাপমাত্রা বাড়ে আমরা মনে করেন গোসলের পরিমাণটা আরো মনে করেন 1-2 বার বাড়াই দেবো। তারপর আমাদের যে গ্লুকোজ আছে, পানির সাথে গ্লুকোজ খাওয়াচ্ছি, যাতে মনে করেন আর ভিতরে গরমটা আর কি বেশি না লাগে, এই জন্য আর কি গ্লুকোজ খাওয়াচ্ছি। 24 ঘন্টা ফ্যান তো চলেই, এরপরে 1 ঘন্টা খাইতে লাগে, খাওয়া দাওয়ার পরে আবার ওরা রেস্ট নেয়। এই যে 10টার সময় গোসল করানো শুরু করছি, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা গোসল করতে সময় লাগবে। অনেক জায়গায় মারা গেছে, আমাদের এখানেও গরু অসুস্থ হয়, কিন্তু টাইম মতো চিকিৎসা দিতে হয়। শুধু গরমের ভোগান্তি নয়, গ্রীষ্মকালে গবাদি পশুর 3 ডেজ সিকনেস নামক জ্বর এবং লাম্পি স্কিন ডিজিজ নামে এক ধরনের পক্স হয়। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সে নিয়েও চিন্তিত খামারিরা।
বৈরী আবহাওয়ার হাত থেকে গবাদি পশুকে রক্ষা করতে দেশের খামারগুলোকে নানা পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পাশাপাশি জরুরি প্রয়োজনে খামারিদের জন্য চালু করা হয়েছে হটলাইন। টিনের চালে যদি আমরা চটের বস্তা বলি, পাটের বস্তা বলি, এই জাতীয় জিনিস যদি বিছিয়ে দিয়ে ভিজিয়ে দিই, বারে বারে যদি একটা ভিজিয়ে দিই, তাহলে টিনের চালটা ঠান্ডা রাখতে সাহায্য করবে। পানি শূন্যতার যে একটা প্রবণতা থাকে, সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি যে বারে বারে ঠান্ডা পানি বা টিউবওয়েলের পানি সরবরাহ করবেন। তার সাথে কিছু স্যালাইন যুক্ত করে দিতে পারি, বা একটু ভিটামিন সি যুক্ত করে দিতে পারি, বা খনিজ লবণ যুক্ত করে দিতে পারি, তাহলে কিন্তু তার এই ধরনের ঘাটতিগুলো পূরণেও সহায়তা করবে বলে আমরা মনে করছি। দাবদাহের কারণে দেশে তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শেষ দিকে আবারও হিট অ্যালার্ট জারি করতে পারে দপ্তরটি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। চলমান উচ্চমাত্রার তাপপ্রবাহের সঙ্গে উত্তরের জনপদে আরও যুক্ত হয়েছে পানি সংকট। টিউবওয়েল থাকলেও অনেক বাড়িতে মিলছে না সুপেয় পানি। মাটির নিচে গর্ত খুঁড়েও ডিজেল পাম্পে জুটছে না সেচের জল। এবার জলের তৃষ্ণা মেটাতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। রবিউল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। একসময় সাহেবদের বাস ছিল বলে হয়তো সবুজে ঘেরা গ্রামটির নাম হয়েছিল সাহেবগঞ্জ। এখানে বেশিরভাগ মানুষের পেশা এখন কৃষি। 1-2 করে বছরে 4 ফসল ফলিয়ে তিল তিল করে কৃষি অর্থনীতির ভিত মজবুতকরণে ভূমিকা রাখছেন এই কৃষিজীবীরা। কিন্তু দিনকে দিন রুটি রুজির সেই কৃষিতে যোগ হচ্ছে একের পর এক চ্যালেঞ্জ, যার মধ্যে বড় মৌসুমে জমিতে সেচের জন্য এখন বাড়তি খরচের সাথে যোগ হয়েছে দুর্ভোগ আর কষ্ট। এই যেমন ভুট্টু মিয়ার মতো কৃষকদের অনেকে মাটি খুঁড়ে ডিজেল চালিত পাম্প বসিয়ে বড় আবাদ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। কয়েক ফুট মাটি খুঁড়ে এমন গর্ত করার পর সেখানে ডিজেল চালিত সেচ পাম্প বসিয়ে পানি উত্তোলনের পর জমিতে সেচ দিতেন সাহেবগঞ্জ গ্রামের ধলু মহন্ত। কিন্তু মাস 6 পর সেখান থেকেও আর পানি পাচ্ছিলেন না তিনি। তারপর বিকল্প হিসেবে কয়েক গজ সামনে এখন সাবমার্সিবল পাম্প বসিয়ে বাড়তি খরচ করে জমিতে সেচ দিতে হচ্ছে তাকে। ধলু মহন্তর মতো অন্য চাষিদেরও প্রায় একই পরিণতি। পানি না ওঠায় বছর 6 আগে সংকট মোকাবেলায় নিজেদের বুদ্ধিতে মাটি খুঁড়ে মেশিন বসিয়ে পানি উত্তোলন করলেও এখন আর সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে 20 থেকে 25 হাজার টাকা খরচ করে সাবমার্সিবল পাম্প স্থাপন করে জমিতে সেচ দিতে হচ্ছে তাদের। আমরা প্রথমে 5-6 ফিট গভীর করলাম। গভীর করে যখন শ্যালো মেশিন বসালাম তখন মোটামুটি পানি পাওয়া যেত। যখন আরেক বছর যায়, পরবর্তীতে যায় আরও 3-4 ফুট ডাবায় দেওয়া লাগে। এখানে পানির কষ্ট আগে তো না পাওয়া গেছে, এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না। না দেওয়াতে মনে করো 10 ফুট 12 ফুট পর্যন্ত গভীর করা হয়েছে। আমরা ব্যর্থ হওয়ার কারণে এখন সাবমার্সিবল আমাদেরকে বসাতে হচ্ছে, যে তাতে খরচ পড়তেছে আমাদের 21,000 টাকার মতো। সেচের পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ও নরেঙ্গা সহ আশেপাশের গ্রামগুলোতে টিউবওয়েলে মিলছে না সুপেয় পানি। টানা 5 মিনিট টিউবওয়েল চাপার পর মগ ভরাতে ঘাম ঝরাতে হয় গ্রামবাসীকে। সামর্থ্যবানরা সাবমার্সিবল পাম্প বসিয়ে পানি পেলেও খুকি ও বিউটি বেগমের মতো গরিব মানুষদের পানির ভরসা করতোয়া নদী। প্রতি বছর ফাল্গুন থেকে জ্যৈষ্ঠের শেষ ভাগ পর্যন্ত এমন দুর্ভোগে পড়লেও এ অঞ্চলে এবার প্রকট আকার ধারণ করেছে পানি সংকট। মান্দা ঘোষা আমদা বাড়ি সব কিছু করে নদীর পানি বাবা খাই, নদীর পানি মাঝে ঘিনে করে খায় না, তাকে আমরা খাই। এখন না খাই বুদ্ধি নাই, এখন কোথায় পাবো আমরা পানি বাবা? মাঝে পানি দেয় না, কয় আমি টাকা দিয়ে কিনে তোমাকে পানি দেবো। আমার কলে পানি ওঠে না বাবা ফাল্গুন মাস থেকে। আমরা নদীর খাল বিলে ধুই, আর বাড়িতে এসে খাই, তারপরেও গালিগালাজ করে যে আমরা মোটর দিছি তোমরা অঙ্কে দাও। কলত পানি ওঠে না, ডিবর থেকে পানি উবে 2-3 মাস খাচ্ছি। বছর বছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গ্রামের পাশাপাশি গোবিন্দগঞ্জ পৌরসভা, শহরতলি ছাড়াও পাশের জেলা দিনাজপুরের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, জয়পুরহাটের কালাই, বগুড়ার শিবগঞ্জ এলাকাতেও প্রায় একই চিত্র। আয়রন মুক্ত পানি নিতে গেলে 400-500 ফিট নিচে যেতে হয়। গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যেটা আছে, পাবলিক হেলথ,
এনারাও এই বিষয়টাতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। ভূগর্ভস্থ পানিটা আমরা আসলে বেশি ব্যবহার করছি, আমাদের নদী শুকিয়ে গেছে, তো তখন আমরা নদীতে পানি পাচ্ছি না, তখন আমরা সেচ দিচ্ছি হলো মাটির নিচের পানিটা তুলে আমাদের ইরিগেশনের জন্য, এবং আমাদের বৃষ্টিপাতও কমে যাচ্ছে গ্লোবালি। এটা একটা গ্লোবাল ওয়েদার চেঞ্জের একটা ফল। পানির অপচয় রোধ করে ভূগর্ভস্থ পানির ব্যবহারে আরও সচেতন হবার পরামর্শ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির এই গবেষকের। এই গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করছি, এটা কি এফিশিয়েন্ট ওয়েতে ইউজ করতে হবে, যেন কনভেন্স এফিসিয়েন্সি খুব ভালো থাকে। এই জন্য আমাকে বাড়ির পাইপ ইউজ করতে হবে। তারপরে আমাকে দেখতে হবে কোন জায়গায় ওয়াটার ক্রাইসিস আছে, সেখানে সেই এলাকার উপযোগী আমাকে ক্রপ সিলেক্ট করতে হবে, ক্রপিং প্যাটার্ন সেইভাবে আমাকে চেঞ্জ করতে হবে। দেশে প্রতি বছর ভূগর্ভ থেকে 30.21 ঘন কিলোমিটার পানি উত্তোলন করা হয়, যার 86% ব্যবহার হয় সেচ কাজে। এর বাইরেও খাবার পানি, পয়ঃনিষ্কাশন এবং শিল্পক্ষেত্র ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। অন্যদিকে নদ নদীগুলোতে পানি কমে যাওয়ায় ভূগর্ভে তেমন পানির পুনর্ভরণ হচ্ছে না। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। থাইল্যান্ডকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ বৈঠকে এ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ সময় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5টি ইস্যুতে চুক্তি, সমঝোতা ও আগ্রহপত্রে সই হয়। এর আগে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয়। আজহার লিমনের প্রতিবেদন। সফরের তৃতীয় দিন সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শ্রীতা ছাবিসিন। এখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত। থাইল্যান্ডের সুসজ্জিত বাহিনী প্রদর্শন করেন সম্মান গার্ড। এরপর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রী মিলিত হন একান্ত বৈঠকে। পরে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অন্তত 5টি ইস্যুতে চুক্তি, সমঝোতা ও আগ্রহপত্র সই হয়। শুরুতেই থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএতে পৌঁছাতে একসঙ্গে কাজ করার আগ্রহপত্র বা এলওআই বিনিময় করেন দুই দেশের বাণিজ্য মন্ত্রী। দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত সহজতর করতে এরপরই সই হয় ভিসা সহজীকরণ চুক্তি। এ সময় পরপর বিনিময় হয় পর্যটন, জ্বালানি ও কাস্টম সহযোগিতা বিষয়ক সমঝোতা। এর মাধ্যমে আশা করা হচ্ছে চোরাচালান রোধ করে শুল্ক বিষয়ে দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে। নথিগুলো সই করার পর যৌথ বিবৃতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য বাড়াতে বিস্তর আলোচনা হয়েছে। ভবিষ্যতে হয়তো থাইল্যান্ডের রানং বন্দর ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালু করা সম্ভব হবে। I would like to express my firm commitment to drive cooperation and encourage exchanges in all dimensions at both government and public levels. And I thank Her Excellency Sheikh Hasina for making this historical visit. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষি খাদ্য প্রক্রিয়াকরণে দুই দেশ আরও কতটা নিবিড়ভাবে কাজ করতে পারে প্রধানমন্ত্রী থাবিসিনের সঙ্গে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বিমস্টেক এই অঞ্চলের 180 কোটি মানুষের ভাগ্য বদলের চাবিকাঠি হতে পারে উল্লেখ করেন দুই দেশের প্রধানমন্ত্রী। আজহার লিমন, এখন ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর।
ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। এ পর্যায়ে জানাবো বাজার দরের খবর। বরিশাল থেকে সবজি বাজারের খোঁজ জানাবেন সহকর্মী অমিত হাসান এবং মানিকগঞ্জ থেকে মাছ বাজারের খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদ জামান। শুরুতেই অমিতের কাছে যেতে চাই। অমিত, জানাবেন সবজি বাজারের হালচাল কেমন? উজ্জ্বল, সপ্তাহ ব্যবধানে সবজির বাজারে হালচাল কিছুটা পরিবর্তন হয়েছে। দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পাইকারি বাজারে প্রতি কেজিতে, এবং বেশিরভাগ সবজির দামই বাড়তি যাচ্ছে, কারণ ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকার কারণে দামটি বেড়েছে বলে তারা জানিয়েছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, বরিশাল এই পাইকারি বাজারটিতে মূলত মেহেরপুর, যশোর, খুলনা থেকেই কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। সেক্ষেত্রে সেখান থেকে সবজির সরবরাহ কম থাকলে দামটি বাড়ে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। টমেটোর দাম আজকে 28 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও 20 টাকা 25 টাকা বিক্রি হচ্ছিল। এছাড়া শসা 20 টাকা দরে বিক্রি হচ্ছে, বরবটি 25 থেকে 30 টাকা দরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া করলার কথা যদি বলি, করলা 50 টাকা দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 40 টাকা দরে বিক্রি হচ্ছিল। এছাড়া বরবটি 25 থেকে 30 টাকা দরে আজ বাজারে বিক্রি হচ্ছে। এবং টমেটোর কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সরবরাহ টমেটোর কম থাকার কারণে 28 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ 20 টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে 30 টাকা, কাঁচামরিচ 55 থেকে 60 টাকা দরে আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এবং করলার সরবরাহ বেশ কম, যার কারণে 50 টাকা কেজি দরে আজকে পাইকারি বাজারেই কিন্তু বিক্রি হচ্ছে। এটি কিন্তু খুচরা বাজারে গেলে দেখা যাবে 60-65 টাকায় আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং কাঁচা কলার কথা যদি বলি, কাঁচা কলা আজকে বাজারে 20 থেকে 25 টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া আম বাজারে দেখা যাচ্ছে আম 35 টাকা বিক্রি হচ্ছে, রেখা যেটি আছে 30 টাকা বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যেটি 20 টাকায় বিক্রি হচ্ছিল। এবং আলুর কথাও যদি বলি, 50 টাকা, পেঁয়াজ 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গাজর 40 টাকা, বেগুনের কেজি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়ার দামও বেড়েছে, 8 টাকা গত সপ্তাহে বিক্রি হলেও আজকে কিন্তু 12 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স 30 টাকা দরে বিক্রি হচ্ছে, পটল 40 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং বাজারে এটি মূলত বরিশালের সবচেয়ে বড় পাইকারি বাজার। এই বাজার থেকেই কিন্তু সকাল থেকে যারা খুচরা ক্রেতা রয়েছে কিংবা বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে বেড়ানোর যে বিক্রেতারা রয়েছে, তারা কিন্তু এখান থেকে বাজার করে। এবং বিভিন্ন স্থানীয় পর্যায়ের যে ছোট বাজারগুলো রয়েছে, সেই বাজারে কিন্তু তারা এই পণ্যগুলো নিয়ে বিক্রি করে, যার কারণে এ বাজারে দাম কিছুটা বাড়লে কিংবা দাম কমলে সেই প্রভাবটা কিন্তু অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারে পড়ে। এবং বাজারে আজকে সকাল থেকে আমরা ক্রেতার সমাগম বেশ কম দেখেছি। ব্যবসায়ীরা যেটা বলছেন যে চাহিদা যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ সরবরাহ না থাকায় দামটি গত সপ্তাহের তুলনায় এতটা বেড়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দামটি আবার কমবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা বলছেন যে সবজির সরবরাহ কমেছে এবং দামও বেড়েছে, কিছুটা সমস্যায় পড়ছেন তারা। তবে দামটি সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন তারা। বরিশালের সবজির কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। বরিশাল থেকে এবার যেতে চাই মানিকগঞ্জে আসাদ জামানের কাছে। আসাদ, জানাবেন বাজারে মাছের সরবরাহ দরদাম কেমন? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছে এখন তরা মৎস্য আড়তে। তীব্র তাপ প্রবাহের কারণে কিন্তু মাছের বিক্রি কমে গেছে বলে বিক্রেতারা বলছেন। তো আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে কেজি 140 টাকা, তেলাপিয়া 155 থেকে 60 টাকা, এবং বাগদা যে চিংড়ি সেটা হচ্ছে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মার রুই রয়েছে, সেটা 280 টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশের দাম কিন্তু বেড়েছে, 2.5 কেজি হাফ কেজি ওজনের ইলিশ সেটা বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। আর 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা, এবং 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে আপনার 2000 টাকা। অপরদিকে যে বিদেশি মাছ রয়েছে সেগুলো হচ্ছে চাপিলা, দাম কমে কিন্তু 110 টাকা বিক্রি হচ্ছে। সুরমা মাছও কিন্তু 2000 টাকা কেজি সুরমা মাছ, সেটা কিন্তু বিক্রি হচ্ছে 250 টাকা দরে। আর অপরদিকে যে এই যে গরমের কারণে কিন্তু মাছের বিক্রি কমে যাওয়ার পরেও কিন্তু দেশীয় মাছের বেশ চাহিদা রয়েছে। সেক্ষেত্রে দেশীয় মাছের চাহিদা থাকার কারণে কিন্তু দাম বেড়েছে প্রায় ভালোই, কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত দাম বেড়েছে। আজকে মলা মাছ বিক্রি হয়েছে কিন্তু 400 টাকা কেজিতে। অপরদিকে যে বিভিন্ন প্রকারের মাছ মিশিয়ে যে বিক্রি করা হয় সেটা কিন্তু 700 থেকে 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়েছে বলে আমরা দেখেছি। আর অপরদিকে একটা বিষয় বলতে চাই, যে এই যে মাছের আড়তে আগে যখন বিক্রি সবসময় ভালো থাকতো, তখন কিন্তু কোটি টাকার মতো মাছ বিক্রি হতো, কিন্তু এখন কিন্তু এই তাপপ্রবাহের কারণে মাছের বিক্রি কমে যাওয়ায় কিন্তু প্রায় 30 থেকে 40%
মাছ বিক্রি কমে গেছে। এখন সেখানে গিয়ে দাঁড়িয়েছে 60 লাখ থেকে 50 থেকে 60 লাখ টাকা মতো কিন্তু মাছ বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আর ক্রেতা যারা আসছেন তারা কিন্তু খুব দেশীয় মাছ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই ছিল মাছ বাজার থেকে সর্বশেষ সংবাদ। সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম বাজার পরিস্থিতির খবর। দেশের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী কলার হাট কুষ্টিয়ার মধুপুরে, যেখানে গত 40 বছর ধরে চলছে বেচাকেনা। প্রতিদিনই প্রায় কোটি টাকার বেশি কলা কেনা বেচা হয় এখানে। তবে স্থান সংকট ও সংস্কারের অভাবে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হয় বিক্রেতাদের। আব্দুল আলিমের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সোহেল পারভেজ। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কোল ঘেঁষে 4 বিঘা জমির উপর গড়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী মধুপুর কলার হাট। ভোরে সূর্য ওঠার সাথে সাথে স্থানীয় বাহনে নিজেদের উৎপাদিত কলা নিয়ে এই হাটে আসেন কুষ্টিয়া সহ আশপাশের জেলার কৃষকরা। সারাদিন চলে কলা বেচাকেনা। প্রতিদিন প্রায় কোটি টাকার কলা বেচাকেনা হয় এখানে। চাষিরা বলছেন সার ও তেলের দাম বাড়ায় বেড়েছে কলা উৎপাদনের খরচ। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাদের কপালে দেখা যায় দুশ্চিন্তার ভাঁজ। সারের দাম বেশি, তেলের দাম বেশি, বলে আমরা ফসল যাই জ্বর মারছি, জ্বর মনে করেন যে আছে তুলনামূলক দাম পাচ্ছি না, এই কারণে আমাদের মনে করেন ঘাটতি যাচ্ছে। কলা কিনতে প্রতিদিন সকাল থেকে ঐতিহ্যবাহী এই হাটে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা। পরে 30 থেকে 40টি ট্রাক বোঝাই করে এখানকার কলা চলে যায় দেশের বিভিন্ন জায়গার বাজারগুলোতে। তবে জায়গা সংকট ও সংস্কারের অভাবে নানা সময় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ ব্যাপারীদের। সারা বাংলাদেশে সব জায়গায় দিই, মানে ঢাকা দিই, খুলনা দিই, মনে করেন যে সাতক্ষীরা দিই, মনে করেন যে আপনার রাজশাহী দিই, পাবনায় দিই। সরকার যদি আমাকে রোড সাইডটা বাজারটা একটু মেরামত করার কাজ করতো, তাহলে আমরা এই ব্যবসাটা করি, চাষি বা ব্যাপারী সবাই কিন্তু এই হাটের মানে একটা ভালো সুবিধা পেতাম। এদিকে চাষিদের কলা চাষে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন হাট কর্তৃপক্ষ। আর হাটের উন্নয়নের পাশাপাশি নতুন নতুন জাতের কলা চাষে চাষিদের সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। আমাদের এলাকায় এখন বর্তমানে সবরি কলা তো নাই, চাপা কলাও মরা ধরেছে। এই কলাটা কিভাবে মানে আবাদ করলে পারে বা কিভাবে কি করলে পারে মানে কলাটা বিস্তারিত ভালো হয়, কোনো কৃষি কর্মকর্তাই মাঠে আসে না। নতুন নতুন কিছু আরো ভালো উৎপাদন, ফলন বেশি হবে এরকম ভ্যারাইটি হয়তো ওই জায়গাটা রিপ্লেস করার চেষ্টা আছে। কৃষকদেরকে আমরা মোটিভেশন করি যেন তারা কলার আবাদটা অব্যাহত রাখে এবং বাড়ায়। জায়গার সংকট সহ সমস্যাগুলো সমাধান হলে আরো জমজমাট হবে 40 বছর পুরনো এই হাটের বেচাকেনা, এমনটাই মনে করেন চাষি ও ব্যাপারীরা। এখন কুষ্টিয়া। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার প্রবাসীরা দেশের বার্ষিক রেমিটেন্স আয়ে 11% যোগান দিলেও দক্ষ জনশক্তি তৈরিতে পিছিয়ে দ্বীপ উপজেলা। সন্দ্বীপের প্রায় 25% মানুষ প্রবাসী হলেও এখানে বিদেশগামীদের জন্য নেই আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 2 বছর আগে চালু হওয়া বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও নেই জনবল। আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। প্রবাসী আয়ের ওপর ভর করে সন্দ্বীপবাসীর জীবনমানে যতটা পরিবর্তন এসেছে, দক্ষ জনগোষ্ঠী তৈরিতে ঠিক যেন ততটাই পিছিয়ে রয়েছে এই জনপদ। দেশব্যাপী যেখানে বিদেশগামীদের দক্ষতা তৈরিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, ঠিক তখন সন্দ্বীপে প্রশিক্ষকের অভাব রয়েছে বিএমইটির একমাত্র প্রশিক্ষণ কেন্দ্রে। 85 জনের বিপরীতে জনবল মাত্র 9 জন। চালুর প্রায় 2 বছর পরও ততটা সাড়া পায়নি প্রতিষ্ঠানটি। এখনও প্রশিক্ষণ নিতে আসছেন না কাঙ্ক্ষিত সংখ্যক শিক্ষার্থী। মাত্র 40 জন ছাত্রছাত্রী বিএমইটির এই প্রশিক্ষণ কেন্দ্রে। অন্য দেশে কাজে যাওয়ার আগে কারিগরি প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানান সাবেক প্রবাসীরা। আমি যখন কাতার যাই তখন চট্টগ্রাম থেকে ট্রেনিং নিয়ে গেছিলাম। এখন আমাদের সন্দ্বীপে ট্রেনিং সেন্টার খোলা হয়েছে। যারা এখন বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তারা সন্দ্বীপ থেকে ট্রেনিং নিয়ে যেতে পারবেন। আপনারা আপনার সন্তানদেরকে বহির্বিশ্বে পাঠানোর আগে, বাইরে প্রবাস যাওয়ার আগে অন্তত এখান থেকে বিভিন্ন কোর্স রয়েছে, সেই কোর্সগুলো গ্রহণ করে বাইরে একজন দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলুন। প্রবাসীরা বাইরে যাবেন যেন এখানে এসে এই টেকনিক্যাল সেন্টারে এসে প্রশিক্ষণ নিয়ে যায়। সরকারও উপকৃত হবে, দেশের মানুষও উপকৃত হবে। সরকার সহ বিভিন্ন পর্যায় থেকে এই টেকনিক্যাল সেন্টারের যদি প্রচার প্রচারণা করে, সন্দ্বীপের মানুষ জানে এই টেকনিক্যাল সেন্টার নিয়ে, তাহলে তারা কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করে তারা
উপকৃত হবে। এখানে কম্পিউটার ট্রেনিং নিজে দক্ষতা নিতে পারেন, অর্জন করতে পারেন, সেটা দেশের জন্য, নিজের জন্য এবং বাইরের জন্য কর্মসংস্থানে খুবই উপকারে আসবে। বিদেশগামীদের 3 দিনের ট্রেনিংয়ের জন্য চট্টগ্রাম না গিয়ে সন্দ্বীপ বিএমইটি প্রশিক্ষণ কেন্দ্রে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। এখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে বলে জানান তিনি। সারা দিনব্যাপী লাইনে দাঁড়িয়ে থেকে 1500-2000 লোকজন একদিনে ফিঙ্গার দেয়, হয়তো বা খুব শীঘ্রই ফিঙ্গারটাও এখানে দিতে পারবে। 3 দিনের প্রশিক্ষণটাও এখানে দিবে, ফিঙ্গারটাও এখানে দিবে, তারপর একদম বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে যেতে পারবে। তার আগে চট্টগ্রামে কোনো কাজ থাকবে না। জনবল সংকটের কথা স্বীকার করে সংসদ সদস্য জানান সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে, আমরা চেষ্টা করছি, অধ্যক্ষ নিয়োগ হয়েছে, কোর্সগুলো যাতে এই সন্দ্বীপে কোর্সগুলি করা যায় সেই লক্ষ্যে ইতিমধ্যেই মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় লোকবল, শিক্ষক আমরা পাব। ভাগ্য পরিবর্তনের আশায় 50 দশকে এই জনপদের বাসিন্দারা দ্বীপান্তর হতে শুরু করেন। বর্তমানে 4 লাখ মানুষ সন্দ্বীপে বসবাস করলেও আরও 8 লাখের বেশি সন্দ্বীপবাসী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বসবাস করেন। ধারণা করা হয় ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর শ্রমবাজার নির্ভর বিভিন্ন দেশে অন্তত 3 লাখ লোক কর্মরত রয়েছেন এই জনপদ থেকে। এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। 58 বছরে মধুপুরের লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে রয়েছে মাত্র 70টি হরিণ। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে পরিচালনা করা হলে এতদিনে প্রজনন কেন্দ্রটিতে হরিণের সংখ্যা 1000-এরও বেশি হওয়ার কথা ছিল। স্থানীয়দের অভিযোগ, হরিণ শিকার ও পাচারের কারণেই এই অবস্থা। টাঙ্গাইল প্রতিনিধি কাউসার আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। 1966 সালে টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে স্থাপন করা হয় লহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। 30 একর জায়গায় প্রাপ্তবয়স্ক 3 জোড়া হরিণ নিয়ে শুরু হয় যাত্রা। কিন্তু 58 বছর পেরিয়ে পাকা বেষ্টনী ঘেরা এই পরিসরে হরিণের দেখা মেলা কঠিন। 6টি হরিণ থেকে কাগজে কলমে এখন সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 70টি। তবে টিকিট কেটে প্রতিদিন হরিণ দেখতে আসা দর্শনার্থীরা বিচ্ছিন্নভাবে অল্প সংখ্যক হরিণ দেখে ফিরে যায় হতাশা নিয়ে। অনেক বানর টানর দেখলাম, হরিণ এখনো দেখি নাই, চেষ্টা করতেছি যদি দুইটা দেখা যায়। বাংলাদেশে প্রত্যেকটা পশু পাখি অনেক থাকে, জঙ্গলের মধ্যে বিভিন্ন জেলায় প্রচুর থাকবে, কিন্তু আসলে আমি যেই রকম দেখলাম তার মনে হয় যে পশু পাখির সংখ্যা আস্তে আস্তে কমছে। অল্প সময়ের জন্য কিছুক্ষণ হলো 3টা হরিণ দেখতে পেয়েছি আমরা। যত সুন্দর বেশি দেখা যাবে হরিণ তত ভালো লাগবে। হরিণ তো ওইখান থেকে তো মানুষের এই বৃদ্ধি পায়, জন্ম নেয়, কিন্তু হরিণ শুধু এইখানে খালি কমতেছে। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, একটি হরিণ তার জীবনকালে অন্ততপক্ষে 22টি বাচ্চা প্রসব করে। সেই অর্থে 58 বছরে এই প্রজনন কেন্দ্রে হরিণের সংখ্যা হওয়ার কথা 1000-এরও বেশি। হরিণের ওজন 70 কেজি, তাহলে তাকে সারাদিনে 7 কেজি খাবার দিতে হবে। একটি প্রাপ্তবয়স্ক মেয়ে হরিণ গর্ভ ধারণ করার শুরু থেকে 200 দিনের পরে সে বাচ্চা দেয়, মোটামুটি 200 দিন। স্থানীয়দের অভিযোগ, অসাধু কর্মকর্তা স্থানীয় শিকারীদের যোগ সাজশে পাচার হচ্ছে হরিণ। ব্যাপকভাবে নজর দেওয়া দরকার, যেহেতু সরকারের একটা বাজেট এখানে যাচ্ছে, বিশাল একটা ভূমি নষ্ট হচ্ছে। এখানে হরিণে ভরে যাওয়ার কথা, কিন্তু সে তুলনায় হরিণ কিন্তু বাড়ছে না, বরঞ্চ কমছে আমার মনে হয়। গাছই যেভাবে এখান থেকে পাচার হয়, আর এই হরিণ জিনিসটা তো অনেক দামি জিনিস, এটা নর্মালভাবে এখান থেকে পাচার হতে পারে। প্রজনন কেন্দ্রের বাইরে উন্মুক্ত বনেও ফাঁদ পেতে শিকার হচ্ছে হরিণ। এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি প্রজনন কেন্দ্রের কেউ। তবে পাচারের অভিযোগ অস্বীকার করে বন কর্মকর্তার দাবি, হরিণের সংখ্যা বাড়ছে। 30 একরের মধ্যে ম্যাক্সিমাম 70 থেকে 80টাই হরিণ থাকার কথা, বেশি থাকতে পারে না। তো বড় হয়ে গেলে আমরা সাধারণত এটা মুক্ত করি আমাদের বনাঞ্চলে। আমাদের লহরিয়া প্রজনন কেন্দ্রের মধ্যে যে বাচ্চা হয়, এটা অনেক সময় সে খেয়ে ফেলে, শিয়ালে খেয়ে ফেলে। স্থানীয়রা বলছেন, সঠিক নজরদারি, নিরাপদ পরিবেশ এবং সুষম খাদ্য নিশ্চিত করা গেলে দ্রুত বাড়বে হরিণের সংখ্যা। এই প্রজনন কেন্দ্র পরিণত হবে দেশের অন্যতম দর্শনীয় স্থানে। এখন টাঙ্গাইল। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর।
যুদ্ধে লিপ্ত মিত্রদের হাজার হাজার কোটি ডলার সহায়তা দেয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুব একটা ভালো নেই। ভোক্তা ব্যয় বেড়ে যাওয়ায় এবং রপ্তানি অগ্রগতি মন্থর হয়ে পড়ায় প্রভাব পড়েছে জিডিপি প্রবৃদ্ধিতে। প্রথম 3 মাসে দেশটিতে জিডিপি প্রবৃদ্ধি গত বছরের শেষ সময়ের তুলনায় কিছুটা কমেছে, তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন দেশটির অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইসরায়েলি আগ্রাসনে ধুঁকছে বিশ্ব বাণিজ্য সরবরাহ ব্যবস্থা, তাই দেশে দেশে বাড়ছে অর্থনৈতিক সংকট। তবুও যুদ্ধে লিপ্ত দেশগুলোকে থামানোর চেষ্টা না করে একটি পক্ষকে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি আরও বেশি বেকায়দায় পড়ছে। যুক্তরাষ্ট্রও এর বাইরে নয়। ভূ রাজনীতিতে আধিপত্য খাটাতে গিয়ে মার্কিন অর্থনীতি এখন খাদের কিনারার দিকে অগ্রসর হচ্ছে, কারণ দেশটির ভোক্তা ব্যয় বেড়ে যাওয়া এবং রপ্তানি অগ্রগতি মন্থর হয়ে পড়ায় বছরের প্রথম 3 মাসে জিডিপি প্রবৃদ্ধি কমেছে 1.6%, যা 2023 সালের শেষ 3 মাসের জিডিপির সঙ্গে তুলনা করলে তীব্র মন্দার আভাস মেলে। মার্কিন অর্থনীতির চাকা ঠিক রাখতে ভোক্তা ও বিনিয়োগ ব্যয়ের সক্ষমতার উপর বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। বিশেষ করে স্বাস্থ্যসেবা, জ্বালানি ও আবাসন ব্যয় কিভাবে কমানো যায় তার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে জিডিপি প্রবৃদ্ধি কমার বিষয়টিকে কিছুটা হালকা করে দেখছেন জেনেট ইয়েলেন। I think I still see in the underlying core drivers of economic activity considerable strength. So I think that the U.S. economy continues to perform very, very well. অর্থনীতির চাকা ঠিকঠাক চলছে বললেও চাহিদার তুলনায় চীন তাদের উৎপাদন বাড়ানোর পথে হাঁটায় যুক্তরাষ্ট্র যে উদ্বিগ্ন তা অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী। বলেন, যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ, জাপান, মেক্সিকো ও ভারতের মতো উদীয়মান বাজারের উৎপাদকদের জন্য হুমকির কারণ হয়ে উঠেছে চীন। It's important that China recognize the concerns, begin to act to address it, but we don't want our industry wiped out in the meantime, so I wouldn't want to take anything off the table. We're monitoring spillovers, and I wouldn't take anything off the table as a অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি মন্থর হয়ে পড়ায় আগামী সেপ্টেম্বরের আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাবে না বলে ধারণা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। আন্তর্জাতিক মানের কোচ হওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের হ্যান্ডবল কোচদের। সঠিক দিক নির্দেশনা পেলে দেশে বিদেশে সুনাম বয়ে আনতে পারবেন তারা, এমনটাই মনে করেন মিশরের কোচ আবদেল কাদের হাসান। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় কোচিং কোর্সে প্রশিক্ষণ দিতে এসে এখন টেলিভিশনকে এই কথা বলেন এই কোচ। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। দেশের ক্রিকেট কিংবা ফুটবলের মতো অতটা আলোচনায় থাকে না হ্যান্ডবল। তারপরও ঘরোয়া কিংবা স্কুল পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করে থাকে ফেডারেশনটি। তবে জাতীয় পর্যায়ে খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণে খুব একটা ব্যয় করার নজির নেই হ্যান্ডবল ফেডারেশনের। দেশে আন্তর্জাতিক মানের কোচ আছেন হাতে গোনা কয়েকজন। সে জায়গায় নিজেদের শক্তিশালী করতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবার কোচদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে দেশের ফেডারেশন। আমার এই কোচিংটা ইনশাল্লাহ আমার যেহেতু নিজস্ব আমার টিম আছে ওটাতে অ্যাপ্লাই করতে, এবং যদি পসিবল হয়, যদি আমি চান্স পাই, তাহলে অবশ্যই আমাদের দেশের যে ন্যাশনাল টিম আছে ওটাতে কোচিং করানোর। এটার মেইন ইভেন্ট হোল্ডার কিন্তু আইএচএফ, আমরা লোকাল অর্গানাইজার আমরা। হ্যাঁ, আইএচএফ এই কারণ এটার টোটাল সার্টিফিকেটও দিবে, যারা পাস করবে তারা সার্টিফিকেট পাবে হলো আইএচএফ। এটার জন্য একটা প্রস্তাবিত বাজেটও অনুমোদন করা হয়েছে, যেটা অ্যাবাউট 4 লাখ টাকার মতো, যেটা মোটামুটিভাবে ফেডারেশন নিজেই প্রোভাইড করবেন। ডি লাইসেন্সিং কোচিং কোর্সে প্রতিবেশী দেশ ভারতের জাতীয় দলের 2 প্রশিক্ষকও লুফে নিয়েছেন এই সুযোগ। आने वाले टाइम में बांग्लादेश के लिए भी बहुत अच्छा रहेगा, और हम भी इंडिया से आए हैं, इसमें नई चीज़ें सीखने को मिलेगी, न्यू रूल्स मिलेंगे, और जितना सीखेंगे उतना अच्छा हम गेम के लिए कर पाएंगे। মিশর থেকে আগত কোর্সের প্রধান প্রশিক্ষকের মতে হ্যান্ডবলে বাংলাদেশের কোচরা পাড়ি দিতে পারেন লম্বা পথ। I was here 20 years ago, and of course time is changing, and I'm here only for this morning.
They have the courage, and they want to be a scientific-minded. So let's hope so till the end of this course we can judge how many the percentage who can be promised for the Bangladeshi future, handball future. এরা বিভিন্ন জেলায় যাবে এবং বিভিন্ন জেলায় তাদের ইনস্ট্রাকশন থাকবে, তারা ওই এলাকাতে তরুণদেরকে খুঁজে নিয়ে তারা অর্গানাইজও করবে এবং তারা ট্রেনিংও দেবে। তো এইটা একটা মানে পরিপূরক একটা বিষয়। দেশের হ্যান্ডবলকে আরও বেশি চাঙ্গা করতে অর্থনৈতিক বিষয়টাকে প্রাধান্যের পাশাপাশি খেলোয়াড় এবং কোচদের সঙ্গে ফেডারেশনের আগ্রহ মুখ্য। সবাই একসাথে কাজ করলে জাতীয় পর্যায়ে সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক ধাপেও মিলবে শিরোপা, মনে করেন সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।